গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেন্টেন্স বাংলা ইংরেজি অর্থসহ আলোচনা করেছি, যেগুলো প্যাসেজ ন্যারেশনে কাজে লাগবে। কিন্তু আজকে কতগুলো নিয়ম আলোচনা করব যেগুলো আগে আলোচনা করা হয়নি, এবং তার মাধ্যমেই ন্যারেশনের আলোচনা বাংলা এবং ইংরেজিতে পরিপূর্ণতা পাবে। তাহলে চলুন দেখা যাক প্যাসেজ ন্যারেশন অর্থাৎ অনুচ্ছেদ ন্যারেশন। তার আগে আমরা সেন্টেন্স ন্যারেশন করেছি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কনভারসেশন, এগুলো ন্যারেশন করে দেখেছি। আজকে আমরা প্যাসেজ অর্থাৎ সম্পূর্ণ একটি অনুচ্ছেদ কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়, অর্থাৎ প্রত্যক্ষ থেকে কিভাবে পরোক্ষ করা হয়, অর্থাৎ যে কোনো টেন্স থেকে কিভাবে অতীতকালে নেওয়া হয়, অথবা যে কোনো সেন্টেন্স থেকে কিভাবে অ্যাজারেটিভে নেওয়া হয়, সেই বিষয়টি আজকের প্যাসেজ ন্যারেশনে আলোচনা করব। তাহলে এখানে লেখা আছে ডাইরেক্ট ন্যারেশন, এখানে ইনডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ এ পাশে ডাইরেক্ট শব্দগুলো বা সেন্টেন্সগুলো থাকবে, আর এ পাশে ইনডাইরেক্ট বা পরোক্ষ শব্দগুলো বা সেন্টেন্সগুলো থাকবে। তাহলে ডাইরেক্ট ন্যারেশনে যদি সেইড থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি সেইড হয়, ইনডাইরেক্ট ন্যারেশনে এটা টোল্ড হয়ে যায়, তা আমরা আগেই জেনেছি। কিন্তু এখানে তার পরবর্তী ওয়ার্ডগুলো কিভাবে পরিবর্তন হবে, কারণ প্যাসেজে তো শুধু একবার সেইড থাকবে না, বারবার আসতে পারে। তাহলে বারবার আসতে থাকলে কি হবে এবং এর বাংলা কি হবে তা বলছি। সেইড থাকলে আপনি বলবেন টোল্ড। সেইড মানে বলল, টোল্ড মানে তাও বলল। সেইড এবং টোল্ড এর পার্থক্য পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তাহলে সেইড থাকলে আপনি টোল্ড বলবেন। ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটা সেইড থাকলে ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটা টোল্ড লিখবেন। অর্থাৎ সেইড দিয়ে যে ইনফরমেশন দিয়েছি ঠিক একইভাবে যদি আরও ইনফরমেশন দেই, তাহলে আপনি নেক্সট ইনফরমেশন এই সেইডের পরিবর্তে আপনি তাহলে নেক্সট ইনফরমেশন, অথবা যদি বলা থাকে অ্যাগেন সেইড, অলসো সেইড, ফার্দার সেইড, তখন আপনি বলবেন মানে আরও একটা ইনফরমেশন যোগ করবেন, অ্যাডেড দ্যাট। আর দ্যাটটা তো কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। অথবা অ্যাগেইন অ্যাডেড, অথবা অ্যাগেইন অ্যাডেড, অথবা অলসো অ্যাডেড, অথবা ফার্দার অ্যাডেড। আপনি কথার বা ইনফরমেশনের তারতম্য অনুযায়ী এই শব্দগুলো ব্যবহার করবেন। এর অর্থ হচ্ছে সেইড বলল, টোল্ড বলল, নেক্সট ইনফরমেশন অ্যাগেইন সেইড আরও বলল, অ্যাগেইন অ্যাডেড আরও বলল, অথবা অ্যাডেড দ্যাট আরও বলল, অথবা অলসো অ্যাডেড সে আরও বলল, অথবা ফার্দার অ্যাডেড আরও বলল। এর মানে আরও যোগ করলো, মানে ইনফরমেশন আরও যোগ করলো। এটাকে বল সে আরও বলল, সে তারপর বলল, সে আরও জানালো, সে আরও তথ্য দিল। এভাবে আপনি অর্থ যেভাবে সুন্দর হয় এগুলোর অর্থ এভাবেই উঠাবেন। এক্স্যাক্টলি উঠাতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে অ্যাজারেটিভ সেন্টেন্সে এরকম সেম ইনফরমেশন দিলে আপনি প্রথমে টোল্ড বলবেন, পরবর্তীতে অ্যাডেড দ্যাট, এগেইন অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড, আর পরে দ্যাট তো থাকবেই। এভাবে আপনি তথ্য যোগ করতে থাকবেন, আরও বলল, আরও জানালো, এরকম। তাহলে এটা অ্যাজারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গিয়েছে। প্যাসেজ ন্যারেশনে ইনফরমেশন যত যোগ করবেন আপনি তত এই শব্দগুলো রিপোর্টিং ভার্বে যোগ করবেন। তারপরে দেখুন এখানে অক্সিলারি, ডু, ডাজ, সেইড, সেইড টু, অর্থাৎ অক্সিলারি দিয়ে কোয়েশ্চেন করা হলে তখনও আপনি আস্ক ব্যবহার করবেন রিপোর্টিং ভার্বে, আর ডব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন করলেও আপনি আস্ক ব্যবহার করবেন। কিন্তু জয়নিং হিসেবে অক্সিলারিতে ভিন্ন হবে, অক্সিলারিতে ইফ অথবা উইদার আসবে, আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে মাঝখানে জয়নিং হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ডটি আসবে। তাহলে কোয়েশ্চেন যে ধরনই হোক না কেন, আপনি রিপোর্টিং ভার্বে প্রথম ওয়ার্ডটি লিখবেন আস্কড, সে জিজ্ঞেস করলো। তারপরে যত ইনফরমেশন পাবেন তত ইনফরমেশন যোগ করতে থাকবেন এভাবে। অলসো আস্কড, সে আরও জিজ্ঞেস করলো। অ্যাগেইন আস্কড, সে আরও জিজ্ঞেস করলো। ফার্দার আস্কড, সে আরও জিজ্ঞেস করলো। এভাবে আপনি একের পর এক সেম ইনফরমেশন যোগ করতে থাকবেন কোয়েশ্চেনের ক্ষেত্রে। আর যদি বারবার এগুলো ব্যবহৃত হয় তখন আবার কয়েকটি সেন্টেন্স একসাথেও ব্যবহার করতে পারেন একটা আস্ক দিয়ে। প্রথমে আস্ক বলবেন, তারপরে এগেইন আস্ক দিয়ে বাকি সব ইনফরমেশন যোগ করে দিবেন। যদি এখানে 10-12টা এভাবে ইনফরমেশন দিতেই থাকে তাহলে আপনি 10-12 বার আস্ক বলতে পারেন না। সেহেতু প্রথম একটা আস্ক বলবেন, তারপরে সুবিধা মতো 1-2টা আস্ক ব্যবহার করে অনেকগুলো ইনফরমেশন একসাথে দিয়ে দিবেন। তাহলে অ্যাজারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গেল, আপনি বলবেন টোল্ড, তারপরে বলবেন অ্যাডেড দ্যাট, তারপরে এগেইন অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, দ্যাট ফার্দার অ্যাডেড দ্যাট। এভাবে অ্যাজারেটিভ সেন্টেন্সের তথ্য আপনি যোগ করতে পারবেন আরও বলল বলে। আর কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি প্রথমে বলবেন আস্কড, জিজ্ঞেস করলো, তারপরে বলবেন এগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড। এভাবে তথ্য যোগ করতে থাকবেন। তার বেশি পরিমাণ তথ্য হলে আপনি
এক দুইবার আস ব্যবহার করে অনেকগুলো ইনফরমেশন এক সেন্টেন্সের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দেখুন এখানে অনিশ্চয়তা নিশ্চয়তা লেখা আছে। যদি কোনো তথ্য বা কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে সে যদি অনিশ্চয়তা বোধ করে অথবা সেন্টেন্স অনুযায়ী আপনি অ্যাসিওর হতে পারছেন না, তখন আপনি ইনডাইরেক্ট করার সময় এই শব্দটি ব্যবহার করবেন, এক্সপ্রেসড ডিসস্যাটিসফ্যাকশন। হি এক্সপ্রেসড ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড সেইড, অথবা হি এক্সপ্রেসড ডিসস্যাটিসফ্যাকশন বলেই তথ্যটা দিয়ে দিবেন পাস্টের করে। হি এক্সপ্রেসড ডিসস্যাটিসফ্যাকশন এটা বলে যেই কথার উপর নিশ্চয়তা নেই সেই সেন্টেন্সটা দিয়ে দিবেন পাস্ট বানিয়ে। আর যদি নিশ্চয়তা প্রধান করে তাহলে আপনি বলবেন অ্যাসিওরড দ্যাট, এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড সেইড দ্যাট, অথবা নিশ্চয়তা হলে অ্যাসিওরড দ্যাট। এরকম সেন্টেন্স আপনি নিজের মধ্য থেকে নিয়ে আসতে হবে সেন্টেন্সের অর্থ বা ইনার মিনিংস বুঝে। অথবা কোনো সেন্টেন্স ডাইরেক্টে দেখে আপনি যদি মনে করেন সেখানে অ্যান্সার দেওয়া হচ্ছে, তাহলে আপনি ইনডাইরেক্টে অ্যান্সার্ড শব্দটি ব্যবহার করতে পারেন। অথবা ডাইরেক্ট নারেশনে যদি দেখেন কোনো কমেন্ট করা হয়েছে, মন্তব্য করা হয়েছে, তখন আপনি কমেন্টেড শব্দটি দিতে পারেন ইনডাইরেক্টে। অথবা ডাইরেক্ট নারেশনে যদি দেখেন সে প্রচণ্ড আওয়াজ করছে, তাহলে আপনি শাউটেড শব্দটি ইনডাইরেক্টে দিতে পারেন। অথবা ডাইরেক্ট নারেশনে যদি কোনো কিছু বলে সে একটু এরকম হলে স্পোক দিলে অর্থটা একটু ক্লিয়ার হয়, তখন আপনি স্পোকও দিতে পারেন। স্পিকের পরিবর্তে স্পোক হচ্ছে পাস্ট। তাহলে নিশ্চয়তা অনিশ্চয়তা এবং আরও কিছু ফিলিংস অনুযায়ী এভাবে চেঞ্জ করবেন ইনডাইরেক্টে। তারপরে এখানে লেখা আছে সো দাস, সুতরাং দাস এভাবে মানে এখানে কাছে। তাহলে দাস এভাবে সুতরাং এটা হলে তাহলে এটা দূরের কিভাবে বানাবেন? দূরের বানাতে হলে বলতে হবে দ্যাট ইজ ওয়াই, ওই কারণে। দ্যাট মানে দূরের বুঝাচ্ছে, এজন্য দ্যাট ইজ ওয়াই, ওই কারণে। অথবা দিস ইজ ওয়াই থাকলেও আপনি দ্যাট ইজ ওয়াই ব্যবহার করতে পারেন। দিস ইজ ওয়াই এই কারণে কাছের, দ্যাট ইজ ওয়াই ওই কারণে দূরের মানেই তো অতীত। তাহলে সো দাস এভাবে থাকলে আপনি দ্যাট ইজ ওয়াই ব্যবহার করবেন, কারণ তা দ্বারা অতীতকাল বুঝাচ্ছে। তাহলে এভাবে যে শব্দগুলো প্যাসেজ নারেশনে নরমালি এক্সট্রা হিসেবে ব্যবহৃত হয় সেই শব্দগুলো এখানে আলোচনা করেছি বাংলা অর্থসহ। তাহলে এখন একটা প্যাসেজ দেখে নেই কীভাবে কতগুলো শব্দ ব্যবহৃত হয়। আমি আগের ভিডিওতেও এই শব্দগুলোর আলাদা আলাদা ব্যবহার দিয়েছি। তাহলে ডাইরেক্ট নারেশনটা দেখুন অর্থসহ। আই এম 10 years old, জাফরি সেড টু জাইমা, ইউ আর 8 years old. আমার বয়স 10 বছর, জাফরি জাইমাকে বলল তোমার বয়স 8 বছর। তাহলে সেন্টেন্সে আপনি আবার রিপোর্টিং ভার্বটা মাঝখানেও ব্যবহার করতে পারেন। একই ইনফরমেশন আপনি এই রিপোর্টিং ভার্বের দুই দিকেও ব্যবহার করতে পারেন, কিন্তু ইনডাইরেক্টে যখন নিয়ে আসবেন তখন এই দুই পাশের ইনফরমেশন এক পাশে নিয়ে আসতে হবে এবং রিপোর্টিং ভার্বটা বা তার অংশটা এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে আই এম 10 years old, আমার বয়স 10 বছর, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল ইউ আর 8 years old, তোমার বয়স 8 বছর। তাহলে দুইটা ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশন আবার অ্যাডেড দ্যাট ছাড়া একসাথেও নিয়ে আসা যায়, কিন্তু এখানে অ্যাডেড দ্যাট দিয়ে আনবো কারণ আমরা এর ব্যবহারটা জানবো। তাহলে প্রথমে রিপোর্টিং অংশটা নিয়ে আসছি, জাফরি সেড টু জাইমা, এটা হয়ে যাবে জাফরি টোল্ড জাইমা। জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল, জাফরি টোল্ড জাইমা দ্যাট, জাফরি জাইমাকে বলল যে আই এম 10 years old, আমার বয়স 10 বছর। হি ওয়াজ 10 years old, তার বয়স 10 বছর ছিল। ইউ আর 8 years old, তোমার বয়স 8 বছর। এই ইনফরমেশনটা যেহেতু এটার সাথে যোগ করতে হবে, তাহলে আপনি আবার জাফরি সেড টু জাইমা না লিখে আপনি লিখবেন অ্যান্ড হি অ্যাডেড দ্যাট, অ্যান্ড হি অ্যাডেড দ্যাট, অ্যান্ড দিয়ে যোগ করবেন, অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যোগ করবেন, তারপর আবার অ্যাডেড দ্যাট দিয়ে ইনফরমেশনটা যোগ করবেন। তাহলে অ্যান্ড হি অ্যাডেড দ্যাট, এবং সে আরও বলল যে ইউ আর 8 years old, তোমার বয়স 8 বছর। এটা হয়ে যাবে শি ওয়াজ 8 years old, তার বয়স ছিল 8 বছর। তাহলে দ্রুত বাংলা ইংরেজি সহ দেখছি। আই এম 10 years old, জাফরি সেড টু জাইমা, ইউ আর 8 years old. আমার বয়স 10 বছর, জাফরি জাইমাকে বলল তোমার বয়স 8 বছর। জাফরি টোল্ড জাইমা দ্যাট হি ওয়াজ 10 years old and he added that she was 8 years old. জাফরি জাইমাকে বলল তার বয়স 10 বছর ছিল এবং সে আরও বলল যে তার বয়স মানে জাইমার বয়স 8 বছর ছিল। তাহলে এখানে অ্যাডেড দ্যাটের ব্যবহারটা শিখেছি। আরও যদি ইনফরমেশন আছে আপনি অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট এভাবে যোগ করতে পারেন, অথবা এক দুইটা লিখে বাকি অনেকগুলো ইনফরমেশন একটি সেন্টেন্সে দিয়ে দিতে পারেন। তারপরে দেখুন, ডু ইউ ম্যারি মি হোয়েন ইউ উইল বি 18?
তুমি কি আমাকে বিবাহ করবে যখন তোমার বয়স 18 হবে? তাহলে এখানে কোয়েশ্চেন করা হয়েছে। এই কোয়েশ্চেন করার অর্থ হলে আস্ক শব্দটি নিয়ে আসা। তারপর দেখুন এখানে যেহেতু এখানে কোয়েশ্চেন করা হয়েছে, তাহলে কোয়েশ্চেন WH দিয়ে কোয়েশ্চেন করলেও আস্ক হবে, অক্সিলারি দিয়ে কোয়েশ্চেন করলেও আস্কই হবে। আর যদি কোয়েশ্চেন আরও বাড়াতে চান তাহলে অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্ক, এভাবে আপনি আরও কোয়েশ্চেন বা এ জাতীয় সেন্টেন্সের ইনফরমেশন যোগ করতে পারেন। অ্যান্ড, আর অ্যান্ড শব্দটা তো লাগবেই, অ্যান্ড দিয়ে তারপর এই শব্দগুলো দিবেন। তাহলে এটা যেহেতু অক্সিলারি দিয়ে কোয়েশ্চেন আসছে তাহলে ইফ উইদার দিয়ে যুক্ত হবে, কিন্তু আস্ক দিয়ে কোয়েশ্চেন করতে হবে। হি আস্কড, হি মিন্স জাফরি, আস্কড হার, হার মানে তাকে, তাকে মানে জাইমাকে, জাফরি জাইমাকে জিজ্ঞেস করলো। জাফরি টোল্ড জাইমা, এটারই আরেকটা রূপান্তর কোয়েশ্চেনের ক্ষেত্রে। জাফরি জাইমাকে জিজ্ঞেস করলো, জাফরি জাইমাকে বললো না হয়ে যাবে জাফরি জাইমাকে জিজ্ঞেস করলো। আর যেহেতু এটা ক্লোজ কোয়েশ্চেন এর জন্য ইফ দিয়ে যুক্ত হবে কি না অর্থে। ইফ শি ম্যারিড হিম, সে তাকে বিবাহ করতো কিনা। ডু ইউ ম্যারি মি, এটা হয়ে যাবে ইফ শি ম্যারিড হিম। ডু ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিবাহ করবে, এটার অতীতকালীন হয়ে যাবে সে তাকে বিবাহ করতো কিনা। আর হোয়েন ইউ উইল বি 18, যখন তোমার বয়স 18 হবে তখন বিবাহ করবে কিনা। আর এখানে একটা ফিউচার হলে আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কিন্তু অর্থ দেই ফিউচারের। আর হোয়েন দিয়ে যে অংশটি যুক্ত হয়েছে এটা যা আছে তাই থাকবে, শুধু উইলটা ওড হয়ে যাবে। হোয়েন শি ওড বি 18, যখন তার বয়স 18 হতো তখন সে বিবাহ করতো কিনা। জাফরি এইটাই জিজ্ঞেস করলো। তাহলে দ্রুত অর্থসহ দেখছি। ডু ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিবাহ করবে। হোয়েন ইউ উইল বি 18, যখন তোমার বয়স 18 হবে। তাহলে এখানে রিপোর্টিং অংশটা কিন্তু লুকায়িত আছে, তা বের করে দিতে হবে। এখানে কিন্তু আপনি খুঁজলে পাবেন না যে কোথায় সেট টু বলা আছে, আবার জাফরি সেট টু জাইমা এটা আবার বলা আছে কিনা। না, এখানে বলা নেই, আপনি নিজেই এখানে বসিয়ে নিতে হবে। হি আস্কড হার ইফ শি হ্যাড ম্যারিড হিম হোয়েন হি উড বি 18, সে তাকে জিজ্ঞেস করলো সে তাকে বিবাহ করতো কিনা যখন তার বয়স 18 হতো। এখানে একটা সে কিন্তু জাফরি আর আরেকটা সে হচ্ছে জাইমা, বুঝে নেবেন। জাফরি যদি এখানে জাইমাকে আরেকটা কোয়েশ্চেন করতো তখন আবার আপনি হি অলসো আস্কড এই শব্দটা ব্যবহার করে আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার ইনডাইরেক্টলি নিয়ে আসতেন। আর আগে যে সেন্টেন্সটা বলেছে এখানে যদি লুকায়িত থাকে তাও নিয়ে আসতে হবে, আর এখানে লুকায়িত নেই, পরে আবার বলা হয়েছে সেইট জাফরি, জাফরি বলল। তারপরে দেখুন আরেকটা অংশ, ইয়েস, হ্যাঁ, আই ডু, হ্যাঁ আমি তোমাকে বিবাহ করব। এই আই ডু মানে আগের সেন্টেন্সটাকে বোঝাচ্ছে। ডু ইউ ম্যারি মি, এই সেন্টেন্সটা হুবহু কিন্তু অর্থ ভিন্ন, মানে অ্যান্সারের মতো করে সেন্টেন্সটা লিখবেন, কিন্তু অ্যান্সার দিতে হবে একই সেন্টেন্স দ্বারা। এই সেন্টেন্সটারই একটা পজিটিভ অ্যান্সার দিতে হবে, এই জন্য এটা এক্স্যাক্টলি আই ডু লিখলে হবে। তাহলে ইয়েস, ইয়েসের জন্য রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হবে। আর ইয়েস না থাকলে শুধু অ্যান্সার থাকলে হি রিপ্লাইড দ্যাট, শুধু সে প্রত্যুত্তরে বলল। আর ইয়েস শব্দটা এক্স্যাক্টলি উল্লেখ থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, সে হ্যাবোধক উত্তর দিল এবং বলল, অথবা সে হ্যাবোধক উত্তর দিল, এভাবে বললে হয়ে যাবে। হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাশোর্ড হিম, সে হ্যাবোধক উত্তর দিল এবং নিশ্চয়তা দিল। তাহলে এখানে সেড টু বলবেন না, এখানে অ্যাশোর্ড হিম বলবেন, কারণ এখানে নিশ্চয়তা বিধান করেছে, অর্থাৎ জাফরিকে নিশ্চয়তা দিচ্ছে। সেক্ষেত্রে আপনি সেড টু না বলে অ্যাশোর্ড বলবেন। তাহলে শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাশোর্ড হিম, সে হ্যাবোধক উত্তর দিল এবং নিশ্চয়তা প্রদান করলো দ্যাট, যে, তাকে, যে শি ওড ম্যারি হিম। এই আই ডুটা আবার এই সেন্টেন্সের মতো চেঞ্জ করবেন, শি ওড ম্যারি হিম, সে তাকে বিবাহ করত। কখন বিবাহ করত? যখন তার বয়স 18 হতো। এটা আবার উল্লেখ করা লাগবে না। তাহলে এটা হলো ইয়েস, ইয়েস আই ডু। তাহলে এটার কিন্তু রিপোর্টিং অংশটা এখানে উল্লেখ নেই, এটা আপনি নিজে নিজে নিয়ে আসতে হবে। শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাশোর্ড হিম দ্যাট, সে হ্যাবোধক উত্তর দিল এবং তাকে নিশ্চয়তা প্রদান করলো যে শি ওড ম্যারি হিম, সে তাকে বিবাহ করত। বাট দিয়ে পরের সেন্টেন্সটা নিয়ে আসেন। বাট হোয়ার ডু ইউ লিভ উইথ মি, বাট তুমি আমাকে নিয়ে কোথায় থাকবে, মানে তার বাসা নাও থাকতে পারে এরকম। তাহলে এটা আবার কোয়েশ্চেন করেছে, যেহেতু আবার কোয়েশ্চেন করেছে এবার কিন্তু অলসো আস্ক নিয়ে আসতে হবে। শি অ্যাগেইন আস্ক হিম, এই কোয়েশ্চেনটা কিন্তু জাইমা করেছে, এটা বুঝতে হবে। শি অ্যাগেইন আস্ক, কোয়েশ্চেন করলো। হি অ্যাগেইনস্ট আস্ক হিম, সে আরও জিজ্ঞেস করলো হোয়ার হি লিভড উইথ হার, সে কোথায় আমাকে নিয়ে থাকতো। যদি বিবাহ হতো তাহলে কোথায় আমাকে নিয়ে থাকতো। এটা কোয়েশ্চেন আছে, WH দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, এর জন্য WH থাকবে।
হি অ্যাগেইন আস্ক হিম হোয়ার হি লিভড উইথ হার। সে আরও জিজ্ঞেস করলো সে তাকে নিয়ে যেথায় থাকতো। সে আরও জিজ্ঞেস করলো সে তাকে নিয়ে যেথায় থাকতো। তাহলে হোয়ার দিয়ে এখানে দুটো সেন্টেন্স যুক্ত করা হয়েছে। তারপর দেখুন এখানে বলা হয়েছে জাফরি সেড ইন ঢাকা। জাফরি আবার অ্যান্সার দিল সে ঢাকায় থাকতো। তাহলে ইন ঢাকা এটা কিন্তু একটা পুরো সেন্টেন্স, আগে এরকম অর্থ আছে এর জন্য পুরো সেন্টেন্সটা লিখতে হয় না। জাফরি সেড ইন ঢাকা মানে জাফরি সেড হি উইল লিভ ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। তাহলে এটা জাফরি টোল্ড দ্যাট এটাও বলতে পারেন, জাফরি অ্যান্সার্ড দ্যাট এটাও বলতে পারেন, জাফরি রিপ্লাইড দ্যাট এটাও বলতে পারেন। আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু টোল্ডের চেয়ে রিপ্লাইড দ্যাট এটাই বেশি উপযুক্ত। জাফরি রিপ্লাইড দ্যাট দে উড লিভ ইন ঢাকা। জাফরি উত্তর দিল যে তারা ঢাকা থাকতো, কারণ এখানে দুইজন থাকবে, শুধু জাফরি একা থাকবে না, এজন্য দুইজনকে নিয়ে আসবেন এই সেন্টেন্সের মধ্যে। জাফরি রিপ্লাইড দ্যাট দে উড লিভ ইন ঢাকা। জাফরি প্রত্যুত্তরে বলল সে ঢাকায় থাকতো। যেমন এখানে যদি নিশ্চয়তা দেওয়া হয়, আবার এখানে কিন্তু আপনি প্রমিসড শব্দটাও ব্যবহার করতে পারেন। তাহলে এভাবে চেঞ্জ করে অর্থটাকে আরও দৃঢ়, আরও স্পষ্ট এবং সুদৃঢ় করতে হবে। এটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনের প্রধান কাজ। এভাবে আমরা প্যাসেজ ন্যারেশনের আরও কতগুলো নিয়ম জেনে গিয়েছি। আশা করি ন্যারেশনের উপর আমার সবগুলো ভিডিও দেখে কতগুলো ন্যারেশন প্র্যাকটিস করলেই আপনি বাংলা এবং ইংরেজি অর্থসহ এই ন্যারেশনের সেন্টেন্সগুলো বুঝে যাবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Bye bye.